যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। শুল্ক আরও কমার আশা, ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। পিআর এবং সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে বৃহস্পতিবার থেকে রাস্তায় নামছে জামায়াত সহ কয়েকটি দল, শিগগিরই যুগপৎ কর্মসূচি। এই সময় রাজপথে নামা গণতন্ত্রের পথে বাধা, বলছে বিএনপি। আজীবন ক্ষমতায় থাকার সংবিধান গণ অভ্যুত্থানে বাতিল হয়ে গেছে, মত এনসিপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা তার। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি আমদানি, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় এ সময়। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য হিন্দু ধর্মাবলম্বীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এবছর 1000-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উৎসব মুখর করতে প্রশাসনের সকল পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস.এন. তরুণ দে বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকাকালীন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন। বৈঠকে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, ধর্ম মন্ত্রণালয় সকল ধর্মের প্রতিনিধিত্ব করে। কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা কল্যাণকর কর্মসূচিগুলো নিশ্চিত করি। প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ ও পূজায় অগ্রিম শুভেচ্ছা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার ও সচিব দেবেন্দ্রনাথ ওরাও। পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি আর কর্মসূচি প্রায় একই হলেও জামায়াত বলছে যুগপৎ আন্দোলনের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। নির্বাচনের আগে বেশ কয়েকটি দাবি নিয়ে এবার একযোগে রাজপথে নামতে যাচ্ছে কয়েকটি ইসলামিক দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামাত। ঘোষণা করা হয় ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এখনও যুগপৎ আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে জামায়াত বলছে, সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে দলটি। আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। কত মানুষ এটা চায় সেইভাবে আমরা কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে, এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 18, 19 ও 26 সেপ্টেম্বর একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। হয় পিআর নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এছাড়া পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ ৬ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকা, ১৯ সেপ্টেম্বর মহানগর ও ২৬ সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফতে মজলিস। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে এমন দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, পিলখানা এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার বিকেলে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ছাত্র দলের সমালোচনা করেন চরমোনাই পীর। বলেন, ঢাবি ও জাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, জাতীয় নির্বাচনেও বিএনপির একই অবস্থা হবে। তিনি বলেন, পিআর পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনা বোঝে না। এ সময় সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া ৭০ ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তিনি। একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন, আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না, নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে জাতির প্রশ্ন, কেন এই সময় নষ্ট করে 2 মাস ধরে জুলাই সনদের জন্য সময় খরচ করলেন? পিআর বলে আপনারা বুঝেনি না, খায় না মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনই তাহলে এইরকম ভাবে ঢাবি জাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। বাংলাদেশের ভিতরে আপনার মাথা থেকে দাঁড়াতে পারবেন না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরার দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির 3 দিনব্যাপী শান্তি প্রশিক্ষণ প্রবক্তা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে কাজ করবে বিএনপি। অন্য নাগরিকদের মতো করেই রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে প্রতিবন্ধীদের জন্য, আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন তিনি। আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবেন। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। যে সমস্ত আন্দোলনের পরে, বিপ্লবের পরে যেই সমস্ত দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা, একটা কি বলে ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি হতে সহায়তা করেছিল বিদ্যমান সংবিধান। বলেন, শেখ মুজিবুর রহমান ৭২ এর সংবিধান এমনভাবে প্রণয়ন করেছিলেন যেন আজীবন ক্ষমতায় বহাল থাকা যায়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় যুব শক্তির কার্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আরও বলেন, বর্তমান সংবিধান গণতন্ত্র বিকাশে বাধা। এ কারণে সংবিধান সংশোধনের প্রশ্নে বেশিরভাগ ধারায় একমত দলগুলো। এ সময় বক্তারা বলেন, যে সংবিধান মানুষের কণ্ঠরোধ করে সেই সংবিধান চায় না জনগণ। গণ অভ্যুত্থানের সংবিধান এমনিতেই বাতিল হয়ে গেছে, এখন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন সংবিধান তৈরি করতে হবে। বিদ্যমান সংবিধানে এতবার কাটাছেঁড়া হয়েছে, আর সংস্কারের জায়গা নেই বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। একটা ফ্যাসিবাদী সংগঠন, জুলুমবাজ সংগঠন, এটা যেমন সত্য
আওয়ামী লীগ বাংলাদেশে জুলুমবাজ হতে পেরেছে, ফেসিবাদী হতে পেরেছে, কারণ বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান সাংবিধানিক উপায় আওয়ামী লীগকে ফেসিবাদী হওয়ার সুযোগটা করে দিয়েছে। ৭২-এর সংবিধানের ভেতরগত লক্ষ্য ছিল শেখ মুজিবুর রহমান কতটা স্বাচ্ছন্দ্যে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, ক্ষমতার কন্টিনিউটি ধরে রাখতে পারেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেন, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আগে বিচারের নামে অবিচার ও প্রতিহিংসার বিচার হয়েছে, এখন যেন ন্যায় বিচার হয় সেই প্রত্যাশা থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল ১। জুলাই গণঅভ্যুত্থানের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের অভিযোগ আনা হয়। সেই মামলায় সাক্ষ্য দিতে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে মাহমুদুর রহমান শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, আমার দেশ পত্রিকা বন্ধ, তাকে গ্রেপ্তার, স্কাইপ কেলেঙ্কারি, ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা ধ্বংসের বিষয়গুলো তুলে ধরেন তার সাক্ষ্যে। বাংলাদেশের এই যে গত ১৫ বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে, সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা যেন প্রতিহিংসার জন্যে এই বিচার না করি। শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল, আমরা যেন ওই ভুল না করি। মধ্যাহ্নের বিরতি সহ ২ বেলায়ও সাক্ষ্য শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করে ট্রাইব্যুনাল ১। তিনি ৪৬তম সাক্ষী। আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষ্যর দরকার হবে না। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি ২ জন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন, তিনি তো আর ডিফেন্সে সাক্ষী দেবেন না। সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে। এদিকে আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ সাজ্জাদের পিতা খলিলুর রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাসায় ফিরেছেন। ১৭ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শে নূর বাসায় গেছেন। গতকাল বিকেল ৪:৩০টায় ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়েছেন নুরুল হক নূর। চিকিৎসকরা জানিয়েছেন, নূর যেভাবে মাথা ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন তাতে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে। বর্তমানে তার নেজাল বোন ফ্র্যাকচার হয়ে ডিসপ্লেস অবস্থায় আছে, যা অপারেশনের মাধ্যমে পজিশনে আনতে হবে। চিকিৎসকরা ২ থেকে ৩ সপ্তাহ পরে অপারেশনের মত দিয়েছেন। এছাড়া নূরের ডান চোখের নিচ থেকে নাকের ডান পাশ ও ঠোঁট পর্যন্ত আংশিক অবশ রয়েছে, যেখানেও অপারেশনের প্রয়োজন হবে। লিভার সহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে নূরের শরীরে। ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে অন্য কোনো হসপিটালে আগামীকাল ভর্তি হবার কথা জানানো হয়েছে নূরের পরিবারের পক্ষ থেকে। জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। তারা হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ আটকে দেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও 1 রাউন্ড
সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে আন্দোলনকারীরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের দিকে চলে যান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি তাদের। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 1000 খানেক শিক্ষক অংশ নেন এতে। বিদেশি ব্র্যান্ডের চকলেটের আড়ালে ইংল্যান্ড থেকে দেশে আসছে ভয়ঙ্কর মাদক MDMA, যাকে হ্যাপি নামে চেনে মাদকসেবী ও কারবারিরা। অত্যাধিক দামের এই মাদকটির মূল ক্রেতা উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা। ডিজে পার্টির আড়ালে এই মাদক বেচা কেনা হতো। চক্রের হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। উঠতি বয়সী তরুণ তরুণীদের কাছে ফ্যাশন আর বিনোদনের আরেক নাম ডিজে পার্টি। তাদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীরাই বেশি। এসব পার্টির মূল আকর্ষণ পার্টি ড্রাগস হিসেবে পরিচিত MDMA, যার বাণিজ্যিক নাম হ্যাপি। যুক্তরাজ্য থেকে মাদকটি আনতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন মাদক কারবারিরা। সম্প্রতি পল্টনের ডাক বিভাগ থেকে MDMA-র একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি, দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ চালান। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে। যুক্তরাজ্য থেকে চকোলেটের M&M যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে। এটা খ শ্রেণীর একটি মাদকদ্রব্য, লালচে বর্ণের MDMA ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে এক্সট্যাসি অবলিক মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত, এবং এটি একটি মূলত পার্টি ড্রাগ। উঠতি বয়সী শিক্ষিত ছেলে মেয়ে আর অভিজাতদের মধ্যে এ মাদকের চাহিদা বেশ। MDMA এটি একটি ক্ষতিকর ড্রাগ। কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা, এবং এদের আসামিদের ভেতরে 2-1 জন আবার ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। অভিভাবকরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এটা ছড়াবে। জনবলের সীমাবদ্ধতা নিয়েও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার লক্ষ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। শুল্ক আরও কমার আশা, ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। PR এবং সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে বৃহস্পতিবার থেকে রাস্তায় নামছে জামায়াত সহ কয়েকটি দল, শিগগিরই যুগপৎ কর্মসূচি। এই সময় রাজপথে নামা গণতন্ত্রের পথে বাধা, বলছে বিএনপি। আজীবন ক্ষমতায় থাকা সংবিধান গণ অভ্যুত্থানে বাতিল হয়ে গেছে, মত এনসিপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।